21 বছরের পুরনো নিষেধাজ্ঞা বাতিল করল রাশিয়া। তালেবান আর তাদের চোখে সন্ত্রাসী নয়, মাত্র একটি সিদ্ধান্তে খুলে গেল সম্পর্কের নতুন দরজা, বদলে গেল মধ্য এশিয়ার ভূরাজনীতি। রুশ সুপ্রিম কোর্ট তালেবানের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিচারক ওলেই নেবেদভ রাষ্ট্রপক্ষের অনুরোধে এই রায় দেন এবং ঘোষণা করেন এটি অবিলম্বে কার্যকর হবে। এবার থেকে তালেবান আর রাশিয়ার কাছে নিষিদ্ধ নয়, ফলে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার পথ এখন একেবারেই খোলা। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল রাশিয়া। তারপর কেটে গেছে 2 দশক, কিন্তু সময় বদলেছে। 2021 সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান ফের ক্ষমতা দখল করে। তবে এখনও পর্যন্ত কোনো দেশ তালেবান সম্পর্কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবু রাশিয়া ধীরে ধীরে তালেবানদের দিকে ঝুঁকেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন তালেবান এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বন্ধু। এই বক্তব্যে ইঙ্গিত ছিল ভবিষ্যতে তালেবানকে আর আগের চোখে দেখবে না মস্কো। এদিকে আল জাজিরা জানায় রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রসিকিউটর জেনারেলের চাহিদার ভিত্তিতে। টুইস্টটি এখানেই, তালেবান আর শত্রু নয়, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সহযোগী। বিশেষ করে 2014 সালের মার্চে ইসলামিক স্টেট IS-এর ভয়াবহ হামলার পর রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। মস্কোর বাইরে একটি কনসার্টে বন্দুকধারীদের হামলায় নিহত হন 145 জন। তালেবানও ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তান থেকে IS নির্মূল করতে বদ্ধপরিকর। তালেবান একদিকে যেমন নিরাপত্তার অংশীদার হয়ে উঠেছে, অন্যদিকে তারা সমাজে কঠোর নিয়ম চালু করে রেখেছে। তালেবান এবার নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করেছে। এছাড়াও একজন পুরুষ অভিভাবক ছাড়া তাদের বাইরে চলাফেরার উপর কড়াকড়ি আরোপ করে রেখেছে। এ কারণে পশ্চিমা কূটনীতিকরা এখনও তালেবানকে স্বীকৃতি দিতে রাজি নন। কিন্তু রাশিয়া হিসেব করেছে অন্যভাবে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর হুমকি মাথায় রেখে রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। সম্প্রতি আফগানিস্তানকে দক্ষিণ পূর্ব এশিয়ার গ্যাস রপ্তানির ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরে বলেছিলেন মস্কো আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে। তালেবান এখন আন্তর্জাতিক মঞ্চে কিছুটা হলেও বৈধতা পাচ্ছে। 2023 সালে কাজাকিস্তান ও কিরগিজস্তান তাদের সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দেয়। চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান এখনও কাবুলে দূতাবাস চালু রেখেছে। এমনকি চীন 2023 সাল থেকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে রেখেছে আফগানিস্তানে। ইরান আক্রমণে এখনই রাজি নন ট্রাম্প, যে কারণে ওমানের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রেখেছে দুই দেশ। কিন্তু ইসরায়েল ট্রাম্পের নিষেধ অমান্য করেই মে মাসে ইরান আক্রমণ করবে বলে আওয়াজ তুলেছে। এদিকে ট্রাম্প মুখে বলছে না, অন্যদিকে ইসরায়েলে একের পর এক বিমান জড়ো করছে। কেন? তাহলে কি আলোচনার আড়ালে ইরানে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি চলছে পুরোদমে? এমন প্রশ্নই গোটা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। আমেরিকা মোট 9টি বিমান ভর্তি করে ইসরায়েলে এনে জড়ো করেছে শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরে আঘাত হানতে সক্ষম। আর মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ইরানের পরমাণু স্থাপনাগুলোই যে এই বাংকার বাস্টার বোমার নিশানা তা অনেকটাই স্পষ্ট। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে মে মাসে আয়াতুল্লাহ খামেনি দেশটিতে হামলা চালাতে মহড়া এবং প্রস্তুতি সম্পন্ন করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রকে ছাড়াই দেশটি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এতে মার্কিনীদের সম্মতিও যে রয়েছে সেটা ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর ঘটনাতেই। যে হারে একের পর এক মার্কিন বিমান ভর্তি বোমা জড়ো হচ্ছে তেল আবিবে, তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের গোপন সম্মতি রয়েছে এই হামলার পরিকল্পনায়। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি আমেরিকার 9টি ট্রান্সপোর্ট বিমান তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেসব বিমানগুলোতে বোঝাই ছিল বাংকার বিধ্বংসী বোমাই। ট্রাম্পের পাঠানো এসব বিমানে ইসরায়েলের জন্য ছিল প্রতিরক্ষার বিভিন্ন অস্ত্র। ওয়াশিংটন তেহরান আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য হামলার জন্য এসব বোমা এনে জড়ো করা হচ্ছে ইসরায়েলে। তবে শুধু আলোচনা ব্যর্থ হলেই নয়, বরং ফলাফল যাই হোক না কেন আগামী মাসে ইরানে হামলার ব্যাপারে বদ্ধপরিকর নেতানিয়াহু। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরপরই টাইমস অব ইসরায়েল জানায় ট্রাম্প পিছু হটলেও হামলার সিদ্ধান্তে অটল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে ছাড়াই আগামী মাসে ইরানে হামলা করবে নেতানিয়াহুর বাহিনী। সেই মোতাবেক ইরানের পরমাণু স্থাপনাগুলোকে নিশানা করে হামলার প্রস্তুতিমূলক মহড়াও সম্পূর্ণ করেছে ইসরায়েলি সেনারা।
তবে ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের গোপন সমর্থন আছে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমগুলো। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রতিরক্ষার নিশ্চয়তা ছাড়া ইরানে হামলার দুঃসাহস কখনোই করবে না নেতানিয়াহু। ইরানের সাথে মার্কিন আলোচনা নিয়ে বরাবরই কঠোর অবস্থানে রয়েছে নেতানিয়াহু। কিছুদিন আগেও তিনি জানান, আলোচনা নয়, বরং ইরানের পরমাণু অস্ত্র ঠেকাতে একমাত্র পথ হলো হামলায় সেগুলো ধ্বংস করে দেয়া। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক পরিকল্পনাও পাঠানো হয়েছে। আর এমন সব ঘটনায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা আসলেই লোক দেখানো কিনা তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে। তবে আয়াতুল্লাহ খামেনিও যুক্তরাষ্ট্রের এমন কুটচালের বিষয়ে পূর্ব পরিচিত। প্রথম দফায় আলোচনার পর খামেনি জানায়, মাঝপথে যে কোনো অজুহাতে আলোচনা ভণ্ডুল হয়ে যেতে পারে, তাই আলোচনার মধ্যেও বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আর ইরানে কোনো হামলা হলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেসব নিয়েও সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে নেতানিয়াহু এবং তার মিত্রদের। হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইউটার্ন নিলেন। ইসরায়েল ইরান আক্রমণের কথা জানালে যুক্তরাষ্ট্র সাফ না বলে দিয়েছে। ট্রাম্প বলছেন, ওমানের মধ্যস্থতায় যেহেতু আলোচনা চলছে, সেহেতু এই আলোচনার ফলাফল না আসা পর্যন্ত কোনো হামলা নয়। ট্রাম্পের এমন নরম সুরে বেশ খানিকটা বেকায়দায় পড়ে গেছে নেতানিয়াহু। যদিও ইসরায়েল হুমকি দিয়ে রেখেছে, ওয়াশিংটন না বললেও তারা একাই হামলা করবে ইরানের পরমাণু কেন্দ্রে। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মাস্কের আলোচনায় সমাধান তো আসেনি, উল্টো শর্তারোপ আর হুমকি ধামকিতেই শেষ হয়েছে আলোচনা। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের আলোচনায়ও কার্যকর ফল আসেনি, তবে সমঝোতার পথও বন্ধ হয়ে যায়নি। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসার ব্যাপারে এখনও আগ্রহ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার কথাই বলছে। দেশটির অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকারের কথা বলছে। তাদের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তেহরান। বিশ্লেষকদের মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি এখন কম থাকলেও পরোক্ষভাবে উত্তেজনা বাড়ছে। পরমাণু আলোচনা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। শনিবার রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফা বৈঠকে দুই দেশ ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোমে অবস্থিত ওমানের দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উইটকফ এবং আরাকচি আলোচনার পরবর্তী ধাপে প্রবেশ করতে সম্মত হয়েছেন। এর লক্ষ্য হল একটি ন্যায্য, টেকসই ও বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করা। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তির মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখা এবং দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। পাশাপাশি ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তি বিকাশের সুযোগ অব্যাহত রাখতে পারবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর বলছে, আগামী কয়েকদিনের মধ্যে মাস্কাটে তৃতীয় দফা আলোচনা শুরু হবে। তবে এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আপাতত সুর নরম করেছেন। তিনি বলেছেন, খুব সাধারণভাবে বলতে গেলে আমি ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে থামাতে চাই। আমি চাই ইরান সমৃদ্ধ ও চমৎকার একটি দেশ হোক। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন জানায়, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার ইসরায়েলি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। একটি নতুন চুক্তির মাধ্যমে তিনি বিষয়টি সমাধান করতে চান। তবে দ্বিতীয় দফা বৈঠকের ফলাফল আসার আগেই ইসরায়েল ঘোষণা করে, যুক্তরাষ্ট্র সমর্থন না করলেও তারা ইরান আক্রমণ করবে এবং সেটা মে মাসেই। এমন ঘোষণাকে অবশ্য বৈঠকের আগে খামেনিকে চাপে রাখার কৌশল বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। কিন্তু খামেনি ভয় পাওয়ার মতো নেতা নয়। ইসরায়েলের ঘোষণার পর খামেনি তার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের 9টি বিমান এরই মাঝে তেল আবিবে পৌঁছেছে। মাটির গভীরে আঘাত হানতে পারে এমন বোমাই রয়েছে এই বিমানগুলোতে। ধারণা করা হচ্ছে, মুখে না বললেও ট্রাম্প ইরান আক্রমণের জন্য ইসরায়েলকে অঘোষিত সমর্থন জানাতেই এমন বোমা পাঠিয়েছে। হামাসের কাছে জিম্মি 59 ইসরায়েলিকে মুক্তির জন্য এবার মাথা নত করতে বাধ্য হলো নেতানিয়াহু। জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতির প্রস্তাবও পাঠিয়েছে ইসরায়েল, কিন্তু হামাস সে প্রস্তাব নাকচ করে উল্টো 3টি শর্ত আরোপ করেছে জিম্মিদের মুক্তি দিতে। এদিকে জিম্মিদের যে কোনো শর্তে ছাড়িয়ে আনতে খোদ ইসরায়েলে শুরু হয়েছে বিক্ষোভ।
ইসরায়েলের সেনা ও বিমান বাহিনীর একাংশ এরই মাঝে নেতানিয়াহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা গাজায় আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগেই নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় ফিলিস্তিনে, কিন্তু হামাস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে 3টি শর্ত আরোপ করেছে, যে শর্তগুলো মেনে নেওয়া ইসরায়েলের পক্ষে অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রস্তাবে পাল্টা আরেকটি চুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। ওই প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে এবং গাজা পুনর্গঠনের চুক্তি করতে হবে। তাহলেই গাজায় বন্দী জিম্মিদের ফেরত দেবে হামাস। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার নাম খলিল আল হাওয়া। তিনি গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্যে আল হাওয়া বলেন, ইসরায়েল যে অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব দিয়েছে তার সঙ্গে একমত নয় হামাস, কারণ গত মাসে গাজায় নতুন করে যে ভয়াবহ হামলা শুরু হয়েছে, এই চুক্তির মাধ্যমে তা থামানোর প্রক্রিয়া আরও বিলম্বিত করবে ইসরায়েল। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে ব্যবহার করতে চাচ্ছেন বলে উল্লেখ করেন হামাসের এই নেতা। তিনি বলেন, ওই চুক্তির ভিত্তি হলো ফিলিস্তিনিদের ধ্বংস ও অনাহারে রাখার মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। এমনকি সব জিম্মির জীবনের বিনিময়ে হলেও তারা তা করতে চায়। ইসরায়েল সরকারের হিসাবে গাজায় এখনো 59 জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন। তাদের মধ্যে মাত্র 24 জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। খলিল আল হাওয়া বলেন, যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠন, এই 3 শর্ত বাস্তবায়নের বিনিময়ে হামাসের হাতে বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্তি দিবে হামাস। এর জন্য বড় পরিসরে আলোচনার পাল্টা প্রস্তাব দিয়েছে তারা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পরে 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল। এই সময়ের মধ্যে 38 জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। উপত্যকাটিতে আবার যুদ্ধবিরতির জন্য মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে, তবে সেই আলোচনায় এখন পর্যন্ত সামান্যই অগ্রগতি দেখা গেছে। এমন পরিস্থিতিতে জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জেমস হেইট। তিনি বলেছেন, হামাসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা শান্তির প্রতি আগ্রহী নয়, বরং চিরস্থায়ী সহিংসতা চাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে শর্তগুলো দিয়েছে তাতে কোনো বদল আসেনি। জিম্মিদের মুক্তি দিন, না হয় নরকের মুখে পড়ুন। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যেও গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার গাজায় প্রায় 40টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। এদিন উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত 32 জন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 51,065 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,16,505 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এবার হুতি গোষ্ঠীকে সমর্থন করেছে অন্যতম পরাশক্তি চীন, আর চীনা সহায়তায় মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। লাল সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতি বিদ্রোহীদের হামলায় চীনের একটি বেসরকারি স্যাটেলাইট কোম্পানির জড়িত থাকার কথা বলছে বিশ্ব মিডিয়া। যদিও আনুষ্ঠানিকভাবে চীন কিংবা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। অভিযোগ অনুযায়ী চ্যাংগুয়াং স্যাটেলাইট টেকনোলজি নামের এই প্রতিষ্ঠানটি ইয়েমেনের হুতি গোষ্ঠীকে উপগ্রহ চিত্র সরবরাহ করেছে, যার সাহায্যে মার্কিন স্বার্থে হামলা চালানো সম্ভব হচ্ছে বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। এই চ্যাংগুয়াং প্রতিষ্ঠানটির সম্পর্ক রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, চ্যাংগুয়াং কোম্পানিটি ইরান সমর্থিত হুতি সন্ত্রাসীদের সরাসরি সহায়তা করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। রেড সাগর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ। এখানে 2023 সালের শেষ দিক থেকে হুতিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন তথ্য অনুযায়ী এ পর্যন্ত 100টিরও বেশি হামলা চালানো হয়েছে, যার ফলে ডুবে গেছে 2টি জাহাজ, একটি ছিনতাই হয়েছে এবং নিহত হয়েছেন অন্তত 4 জন নাবিক। হুতিরা সাধারণত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও ছোট বোট ব্যবহার করে। তবে চ্যাংগুয়াংয়ের জিলন 1 স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে পাওয়া 0.5 মিটার রেজুলেশনের চিত্র তাদের হামলার ক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। হুতিরা এখন মার্কিন চলমান যুদ্ধজাহাজের গতিবিধির নজরদারি ও নির্ভুল টার্গেটিং করতে পারছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চীন এবং হুতিদের হাত মেলানোর গল্প। বিভিন্ন বিশ্লেষক হুতিদের হামলার তথ্যচিত্র ও টাইমলাইন শেয়ার করছেন, যেখানে হুতিদের চীনের সমর্থনের কথাও শোভা পাচ্ছে, যদিও কোনো পক্ষই চ্যাংগুয়াংয়ের সংশ্লিষ্টতা নিয়ে নিশ্চিত কিছু বলেনি। বিশ্লেষকরা বলছেন এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নৌ অভিযান চলছে। এরই মাঝে ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুতিদের কমান্ড সেন্টার ও অস্ত্রাগারে বিমান হামলা চালাচ্ছে। রেড সাগরের ঝুঁকি এড়াতে মায়োর্স, এমএসসি সহ শীর্ষ জাহাজ কোম্পানিগুলো সুয়েজ ক্যানালের বদলে কেপ অফ গুড হোপ হয়ে যাতায়াত করছে। এতে ট্রানজিট সময় বেড়ে যাচ্ছে 7 থেকে 14 দিন, আর খরচ বাড়ছে প্রায় $200 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন ইরানের সঙ্গে হুতিদের সম্পর্ক, চীনের ইরান থেকে তেল আমদানি এবং চ্যাংগুয়াংয়ের কার্যক্রম মিলিয়ে মধ্যপ্রাচ্যে জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অথচ বেইজিং এখনও এ বিষয়ে নিশ্চুপ। তবে শুল্ক ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ গোটা বিশ্বই জানে, আর দুয়ে 4 মিলিয়ে মার্কিন প্রশাসন দাবি করছে হুতিদের এমন হামলায় চীনের সহযোগিতা রয়েছে। হুতিরা এখনও মার্কিন যুদ্ধজাহাজের সরাসরি কোনো ক্ষতি করতে পারেনি, কারণ এই জাহাজগুলোতে রয়েছে আধুনিক এইজিস কম্ব্যাট সিস্টেম। তবে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলো এসব প্রযুক্তির সুবিধা পায় না, যার ফলে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। হোয়াইট হাউসের অন্দরমহলে চলছে ঠান্ডা লড়াই। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের নিয়োগ করা ব্যক্তিকে সরিয়ে দিয়ে ট্রাম্প অভিযোগ করেছেন তাকে না জানিয়েই এই নিয়োগ দিয়েছিলেন মাস্ক। ট্রাম্পের এক সিদ্ধান্ত আর অভিযোগের পর মাস্ক চুপ থাকলেও বিষয়টি ভালোভাবে নেননি তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন ধরেই বলছেন ইলন মাস্ককে চলে যেতে হবে। তিনি বলেছেন মাস্কের নিজের ব্যবসা রয়েছে, তাকে তার প্রতিষ্ঠান চালাতে হবে। কিন্তু ঠিক কবে নাগাদ মাস্ককে বিদায় জানাবেন তা এখনও বলেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় বসার 100 দিন হয়নি, এরই মধ্যে ট্রাম্প ইলন মাস্ক দ্বন্দ্ব চরমে উঠেছে। সংঘাতের কেন্দ্র আমেরিকার একমাত্র ট্যাক্স সংগ্রহকারী সংস্থা ইন্টারন্যাশনাল রেভিনিউ সার্ভিস বা IRS। ঘটনার শুরু গ্যারি শাপলে নামের IRS এর এক কর্মকর্তাকে ঘিরে। 2 বছর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির তথ্য প্রকাশ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি সে সময় বিষয়টি লুফে নেয় এবং বাইডেন বিরোধী প্রচারণায় ব্যবহার করে। মিডিয়াগুলো শাপলেকে রীতিমতো জনগণের নায়ক বানিয়ে দেয়। সরকারি কাজের দক্ষতা বাড়াতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ গঠন করেন ডোনাল্ড ট্রাম্প, যার দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্ককে। দায়িত্ব নিয়েই ইলন মাস্ক দেশ বিদেশে মার্কিন অনুদান বন্ধ করে দেন, অসংখ্য সরকারি প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মাস্কের প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন উঠেছে, আদালতেও গড়িয়েছে বেশ কিছু বিষয়। তারপরও ট্রাম্প সমর্থন করে যাচ্ছিল তাকে, কিন্তু এবারে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না বিশ্বমোড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে না জানিয়েই হঠাৎ করে গ্যারি শাপলেকে IRS এর প্রধান হিসেবে নিয়োগ দেন ইলন মাস্ক। অর্থমন্ত্রী নিজে হোয়াইট হাউসে যান, প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি জানান মাস্ক এটা ঠিক করেনি, এটা ট্রাম্পকে অপমানের শামিল। এর পরপরই ট্রাম্প নির্দেশ দেন গ্যারি শাপলেকে সরিয়ে নতুন কাউকে আনতে। পরদিনই ভারপ্রাপ্ত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাইকেল ফাউকেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী কমিশনার হিসেবে প্রস্তাব করা হয় প্রাক্তন কংগ্রেসম্যান বিলি লংয়ের নাম। এতেই মনে হতে পারে অনেক কিছুই ঘটে গেছে, কিন্তু না, ঘটনা আসলে এখনো অনেক বাকি। যাকে সরিয়ে শাপলেকে নিয়োগ দিয়েছিলেন ইলন মাস্ক, সেই মেলানি ক্রাউস ফাঁস করেন আরেক বিস্ফোরক তথ্য। IRS এর সাবেক প্রধান মেলানি জানান ইলন মাস্কের দপ্তর থেকে জনগণের ট্যাক্সের ডেটা চাওয়া হয়, তা দিতে অস্বীকার করার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। মেলানি বলেন, দিস ক্রাইসিস আওয়ার রেড লাইন। কিন্তু ঝড় এখনো থামেনি। বৃহস্পতিবার রাতে ইলন মাস্ক এক্সে শেয়ার করেন এক পোস্ট, যেখানে কঠোরপন্থী লরা লুমার জানান স্কট বেসেন্ট ট্রাম্প বিরোধী একজন ক্লায়েন্টের সাথে গোপন মিটিং করেছেন। মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমটিতে সাথে সাথেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট। রাতারাতি ট্রাম্প বিরোধী ভিলেন পরিণত হন ট্রাম্পেরই অর্থমন্ত্রী। যদিও ব্রায়ান দাবি করেছেন সেই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। মাস্কের এই প্রচারণায় ট্রাম্প প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ, কারণ এর মাধ্যমে রিপাবলিকান দলেরই ক্ষতি করেছেন মাস্ক। তবে এবারই প্রথম নয়, কয়েকদিন আগেই ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে এক্সে আক্রমণ করেছেন মাস্ক। তিনি বলেন, নাভারো ইজ টোটালি এ মোড়ন।
অনেক প্রশ্নেরই উত্তর নেই। ইলন মাস্ক কি তাহলে প্রশাসনের ভেতরেই ছায়া সরকার চালাচ্ছেন? যেই ডিপ স্টেটের কথা ট্রাম্প অস্বীকার করেছেন, সেই ডিপ স্টেটের নাটাই কি তাহলে ইলন মাস্কের হাতে? প্রেসিডেন্টকে না জানিয়েই তিনি যখন খুশি বদলাতে পারেন পথ, বন্ধ করে দিতে পারেন নীতিমালা? শুধু মিডিয়া নয়, এই প্রশ্ন এখন উঠেছে মার্কিন কংগ্রেসেও। এরই মধ্যে ইলন মাস্কের নেওয়া পদক্ষেপ আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রায় প্রতিটি সিদ্ধান্তই স্থগিত করে দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে ডজের উদ্দেশ্য নিয়েও। সরকারি খরচ কমানো নাকি অন্য কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করছেন মাস্ক? সেন্সিটিভ সরকারি ডেটার অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। আর সর্বশেষ ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের সরিয়ে দেয়া এবং অপদস্থ করাকে সহজভাবে দেখছে না ট্রাম্প প্রশাসন। ইলন মাস্ক শেষ পর্যন্ত ট্রাম্পকেই বড় বিপদে ফেলবেন কিনা, এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মার্কিন মিডিয়ায়, কংগ্রেসে এবং হোয়াইট হাউসের চারপাশে।